এটা তারা বিশুদ্ধ তালিকা তৈরির কাজ, নিখুঁতভাবে তালিকা তৈরি হবে, আমি চাই, আপনি চান, তন্ময়দা চান, চন্দনদা চান, পার্থদা চান, সবাই চান, তাহলে এত বিতর্ক বিলম্ব কেন? দেবাশিস, প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে এই এসআইআর প্রক্রিয়া এবার যেভাবে পরিচালিত হচ্ছে তার ভিতরে একটা অভিনবত্ব আছে। এতৎকাল পর্যন্ত যেভাবে এসআইআর পরিচালিত হচ্ছে তার থেকে এবারের আলাদা, সেটা হচ্ছে একটা ডিজিটাল প্রক্রিয়া, একটা এআই প্রযুক্তিকে ব্যবহার করে এই প্রক্রিয়াকে পরিচালনা সংক্ষিপ্ত, দ্রুততর এবং নির্ভুল করবার একটা ঝুঁকিপূর্ণ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। যেহেতু প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রচলিত নেতৃত্ব কাঠামোর ভেতরে এআই বা প্রযুক্তিগত বিষয়াবলী সম্পর্কে খুব স্পষ্টতা নেই, তাই যেখানেই ত্রুটিগুলো দেখা দিচ্ছে সেখানেই জোর চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং হওয়াটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে এই যে এআই প্রযুক্তিকে ব্যবহার করে বা এই ডিজিটাইজ পদ্ধতিতে এসআইআর করা হবে, তার রূপরেখা কি হবে তা নিয়ে সর্বদলীয় বৈঠকে যদি আগে আলোচনা করে নির্বাচন কমিশন ময়দানে নামতেন, ব্যাপারটা অনেক গণতান্ত্রিক হতো এবং সেইখানে মানে বিভিন্ন দলের মতামতকে সম্বলিত করে তার রূপরেখা নির্ধারণ করে যদি কাজটিতে এগোনো যেত, অনেক বেশি সম্ভব হতো এই তর্ক বিতর্ক এড়ানো যেত। এই যে মানুষের হেনস্থার কথা বলছো, দেখো, এই সাধারণ মানুষ, হেনস্থা, এই শব্দগুলো, কষ্ট, যন্ত্রণা, দুর্ভোগ, এই শব্দগুলো পুঁজি করেই কিন্তু আজকে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে। যারা মানুষের কোটি কোটি টাকা লুটপাট করে নিচ্ছে তারাও দিল্লিতে যায় মানুষের দুর্ভোগ জানাতে, মানুষের কষ্টের কথা বলতে। ফলে স্বাভাবিকভাবেই এইগুলো, তাদের এই শব্দগুলো রাজনৈতিক পুঁজি। আজকে যদি এসআইআর এর লাইনে দাঁড়ানো মানুষগুলোকে বলা হয় যে আপনি যদি এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকে যাবে, দেখবে আর হেনস্থা হয়রানি বলে কোনো কিছু আসছে না। কারণ এই মানুষগুলোই দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি, রোদ, ধাক্কা, এই একই রকম লাইনে দাঁড়ানো, একই রকম বিপর্যস্ততার মধ্যে দিয়ে ওই কাজগুলো করে। ওখানে কিছু পাওয়ার ব্যাপার আছে, এখানে যেহেতু পাওয়ার ব্যাপার নেই, বরং নিজেকে প্রমাণ করার জায়গাটা আসছে, তাই রাজনীতির এই সমস্ত নতুন নতুন কি বলবো, যাকে বলা হয় ন্যারেটিভ তৈরি করা, সেই জায়গাগুলো হচ্ছে। মানুষ সেদিনও হেনস্থা হচ্ছিল, আজকেও হেনস্থা হচ্ছে, কালকেও হবে। রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করবার জন্য তার থেকে শব্দ বেছে নেয় এবং কে কিভাবে সেটাকে ব্যবহার করে, অর্থাৎ বিজেপি মুখপাত্র সেই শব্দটাকে কিভাবে ব্যবহার করবেন, তৃণমূলের মুখপাত্র কিভাবে ব্যবহার করবেন, কংগ্রেসের মুখপাত্র কিভাবে ব্যবহার করবেন, এদের আলাদা আলাদা দৃষ্টিকোণ আছে। কিন্তু মুশকিলটা যেখানে সমস্যাটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে একটা সর্বসম্মত বা সর্বদলীয় আলোচনা ব্যতি রেখে একটি নতুন প্রযুক্তি তাকে ব্যবহার করার চেষ্টা করা হলো, এই স্বাভাবিকভাবে উঠে আসা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরনের ব্যাপারগুলো অস্পষ্টতা তৈরি করছে, জনমানসে আরো বিভ্রান্তি তৈরি করছে। অনেকের ক্ষেত্রে এটা বুঝতে সমস্যা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা কি, লজিক্যাল সিস্টেমটা কি, এখানে কি লজিক কিভাবে কাজ করছে। ধরুন, গ্রাম বাংলার মানুষের ভেতরে এতটাও কল্পনা প্রবণতা থাকে না যে অনেক মানুষের আলাদা 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 নাম হবে। এখন যেমন ওই ঈশান, ইমান ইত্যাদি ইত্যাদি নানান নাম দিয়ে সন্তানদের নাম দেওয়া হয়, তো ফলে জনার্দন বাবু নামে একই গ্রামে 12 জন থাকতে পারেন, তারপর দেখা গেল তার সন্তানের সংখ্যা দাঁড়িয়ে গেছে 58। তার মানে সকলেরই বা এক জনার্দন এমনটা নয়। তাদের যেহেতু নামের পরিকল্পনা দেওয়ার ক্ষেত্রে তাদের পূর্বপুরুষেরা অত বেশি ইনোভেটিভ ছিলেন না, তাই এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি এআই তো সেটা বুঝে উঠতে পারবে না। ফলে এই ধরনের সমস্যাগুলো আছে। অতএব বাংলার সামাজিকতা, বাংলার পারিপার্শ্বিকতা সমস্তটা কিভাবে ফিট করতে হবে এআইকে, সেই কাজটা পরিপূর্ণ হওয়ার আগেই এআইকে এই প্রজেক্টে নামানোটা বরং বলবো এক ধরনের চটজলদি ব্যাপার হয়ে গেছে। আরেকটু ভেবেচিন্তে, আরেকটু প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের নামা উচিত ছিল এবং একইভাবে যে তথ্য প্রমাণ তারা হাজির করতে বলছেন সেই তথ্য প্রমাণের তালিকা নির্ধারণের ক্ষেত্রেও এক ধরনের এই তাড়াহুড়োর প্রবণতা দেখা গেছে, যার ফলে জটিলতাগুলো তৈরি হচ্ছে। নতুবা এটি একটি নিছক সাংবিধানিক প্রক্রিয়া, নিপাট সহযোগিতার মাধ্যমে গোটা ব্যাপারটা সমাধা হওয়া বাঞ্ছনীয় এবং সেইটার মাধ্যমে শেষ পর্যন্ত একটি ভোটার তালিকা, একেবারে স্বচ্ছ ভোটার তালিকা সামনে আসাটা বাঞ্ছনীয়। কিন্তু তাও ঘটনা যে রাজ্যটা পশ্চিমবঙ্গ, এসআইআর শুরু হওয়ার আগেই যে রাজ্য থেকে নির্বাচন কাজে যুক্ত পদাধিকারীদেরকে বরখাস্ত করবার জন্য নির্বাচন কমিশনকে তৎপরতা দেখাতে হয় এবং তার জন্য রাজ্যের মুখ্য যিনি স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব, তাকে ডেকে পাঠাতে হয় কয়েক দফা। তিনি গিয়ে নানান শর্তে নানান আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত তাদেরকে অপসারিত করা হয়। এমনকি এসআইআর প্রক্রিয়া চলবার সময়ও কোনো একটি বিশেষ মহকুমার বিডিওকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিতে হয়। কারণ এখানে এই ডেটা ব্রিচিং বা তথ্যকে ট্যাম্পার করার প্রবণতা, এটা নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গে এটা ঘটছেই, সর্বত্রই ঘটছে। ধরুন, সেটা বাড়ি পাইয়ে দেওয়া থেকে শুরু করে 100 দিনের কাজের উপভোক্তা থেকে শুরু করে চাকরি বাকরি কারা পাবেন কারা পাবেন না,
ডেটাকে ট্যাম্পার করা পশ্চিমবঙ্গের এখন একটা রাজনীতির স্পষ্ট অঙ্গ হয়েছে, এবং এই অঙ্গের ভিত্তিতেই তারা ক্রমান্বত সাফল্য অর্জন করেছেন। এদের কোষাগারগুলো ভরে ভরে উঠেছে। গতকাল যিনি ছিলেন একজন সামান্য প্রাইমারি স্কুল বা হাই স্কুলের টিচার, আজকে তার বাড়িতে 2-4টে স্করপিও গাড়ি দেখতে পাবেন, প্রাসাদ প্রতিম বাড়ি দেখতে পাবেন। এইগুলো হয়েছে, এগুলো সবটাই ওই ডেটা ব্রিচের প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধে পেয়েছেন শাসক গোষ্ঠী। এমন একটি ডেটা ব্রিচ হওয়া রাজ্যে, যেখানে আমি নিজেই জানি না শেষ পর্যন্ত আমার তথ্য কিভাবে আছে, কি আকারে আছে, তার সঙ্গে কোনো ব্রিচ করা হয়েছে কিনা আমি নিজেই জানি না। সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়াতে আমাকে যদি নির্বাচন কমিশন শুনানির জন্য ডেকে পাঠায়, আমি কিন্তু এতে কোনো আপত্তির কিছু দেখব না। আমার মনে হয় আমি সেটা ভেরিফাই করে নিতে পারবো যে এমন একটি পবিত্র, কলঙ্কমুক্ত, একেবারে দুধের মতো স্বচ্ছ চরিত্রের শাসক দলের হাত থেকে আমার তথ্য, সরকারি তথ্য নিরাপদ আছে কিনা, ট্যাম্পার্ড না হয়ে এখনো যথাযথ আছে কিনা, এইটা প্রমাণ আমিও পেয়ে যেতে পারবো যদি এই তথ্য ম্যাচিং এর প্রক্রিয়াতে আমি গিয়ে দাঁড়াতে পারি। সুতরাং পুরোটাই একটা সাংবিধানিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে যেহেতু সরাসরি আর্থিক লাভের দিকটা নেই, তাই হেনস্থা, দুর্ভোগ ইত্যাদি শব্দগুলোকে নিয়ে এসে বড় বড় রাজনৈতিক ন্যারেটিভ খাড়া করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন সংবিধান নিষ্ঠ নাগরিক হিসেবে চাইবো এই প্রক্রিয়া নির্ঝঞ্ঝাটে সর্বদলের সহযোগিতায় সম্পন্ন হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। কিন্তু একই সঙ্গে যে তৎপরতা নির্বাচন কমিশন অন্যদের অজ্ঞাতে রেখে প্রায় দেখিয়েছেন, সেটা এক ধরনের বাড়াবাড়ি করে ফেলেছেন বলেও মনে হচ্ছে। যে দুম করে এই ডিজিটাইজ পদ্ধতিকে ইন্ট্রোডিউস করবার আগে এ বিষয়ে একটা সর্বসম্মত সিদ্ধান্ত এবং প্রক্রিয়াটির স্বচ্ছ বিবরণী তৈরি করে নাগরিকদের জানিয়ে এই প্রক্রিয়া নামাটা বাঞ্ছনীয়। ঠিক, আপনি অসাধারণ জায়গাটা বলেছেন, যেটা আমার খুব মনে হয়েছে যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা যদি থাকতো তাহলে এক্ষেত্রে মৃত্যু বাড়তো না, আতঙ্ক বাড়তো না। কিন্তু যেহেতু আমার নিজের নথি, আমার দলিল দস্তাবেজ, মানে আমার প্রামাণ্য দলিল, সেগুলো তুলে দিতে হচ্ছে এবং এর সঙ্গে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, বরঞ্চ নিজেকে প্রমাণ করার সম্ভাবনা আছে, সেই জন্য আরও জটিলতা বাড়ছে। একটা খুব উল্লেখযোগ্য শব্দ আপনি বলেছেন, সহযোগিতা। এই প্রশ্নটা নিয়ে আমি তন্ময়দার কাছে আসবো, কারণ বিজেপিকে মূলত নির্বাচন কমিশনের সমস্ত দায়িত্ব, তার যত রকমের ত্রুটি, বিচ্যুতি, গাফিলতি, কমিউনিকেশন ল্যাবস, গ্যাপ যা হচ্ছে, তার সব দায়িত্ব বিজেপিকে মাথায় নিতে হচ্ছে। আর বিজেপিও সানন্দে সেই দায়িত্ব নিচ্ছে, এবং এর জন্য এই বাইনারির প্রশ্নটা চলে আসছে যে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের কোনো যোগ নেই। তো এই অদ্ভুত বিষয় দেখুন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তন্ময়দাকে প্রশ্ন করবো, একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাকে। আমার কলিগরা অনেকক্ষণ ধরে প্রচুর পরিমাণে অসহযোগিতা, ব্যর্থতা, অপ্রাপ্তি ইত্যাদি নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টে গেছেন। আমার মনে হয় কি জানেন, যে এই পুরো টপিকটায়, ইস্যুতে, এসআইআর ইস্যুতে সব থেকে বেশি ধৈর্যের পরিচয় দিলেন নির্বাচন কমিশন। তার কারণ নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টে গেছেন কিনা আমি জানিনি, আমার যেটা মনে হয়। কারণ অন্ততপক্ষে তারা যে পরিমাণ অসহযোগিতা এই রাজ্য থেকে পেলেন, আমি শব্দটা বললাম যে অসহযোগিতা খুব কানে লাগলো, অমিতাভদা বললেন যে সার্বিক সহযোগিতা প্রয়োজন ছিল, কিন্তু অসহযোগিতা। নির্বাচন কমিশন কোর্টে গেলে আমরা অবাক হতাম না যদি উনি বলতেন যে পশ্চিমবঙ্গে আমরা ব্যাপকভাবে এসআইআর অসহযোগিতা পাচ্ছি, যে কারণের জন্য আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। ওনারা উল্লেখ করেছেন এটা কোর্টে, কিন্তু সেই কারণের জন্য ওনারা মামলা করেননি সুপ্রিম কোর্টে। তো হয়তো বা এখানে ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এই ধৈর্যের ফলাফল যদি ভালো হয় সেটা ভালো, কিন্তু যান্ত্রিক বিভ্রাটের কারণের জন্য যদি একটা এলোমেলো অবস্থা হয়ে যায়, তাহলে কিন্তু বহু সাধারণ মানুষ, তাদের নাম বাদ পড়তে পারে, যারা প্রকৃত ভোটার। আর তৃণমূল কংগ্রেস আবার রেজলিউশন নিয়েছে যে একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলেও তারা দিল্লি তোলপাড় করে দেবেন। এখন কি হবে সেটা দেখার আগে আমি তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, এখনো পর্যন্ত বিজেপি ছাড়া অন্যান্য সমস্ত রাজনৈতিক দলই কম বেশি তাদের দিক থেকে নানান রকম অভিযোগ করেছেন। বামেদের অভিযোগটা একটু কম, বামেরা বলছেন টাইম পেলে বেটার, আরও অনেক বেটার কাজটা করা যেত, যেটা অমিতাভদা বললেন। কিন্তু আপনি আমায় বলুন, 2002-এর তালিকায় নাম, কেন তার নাম থাকবে না? বার্থ সার্টিফিকেট আছে, কেন তার নাম থাকবে না? চন্দনদা বলছেন যে ব্লক অফিসে, বিডিও অফিসে, জেলা পরিষদ ইত্যাদি জায়গায় সুপ্রিম কোর্টের নির্দেশে কেন নাম তালিকা টাঙানো হলো না? 20%-এর বেশি হয়নি, পার্থদা বললেন। তার ব্যর্থতা কার? ট্রান্সপারেন্সি নেই, চন্দনদা বললেন যে টাইম প্ল্যানিং করা উচিত ছিল, সেটা হয়নি, তার জন্য ফিয়ার সাইকোসিস তৈরি হচ্ছে। এর দায় কে নেবে, বিজেপি না নির্বাচন কমিশন, কে? দেবাশিস, প্রথমেই একটা কথা বলবো যে আপনি কংগ্রেসের প্রতিনিধি চন্দনদাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি চান, এবং তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন পার্থবাবুও, এরা দুজনেই পরিষ্কার করে কেউ বললেন না যে তারা কি চান, তারা একগুচ্ছ শুধু অভিযোগ করলেন। এটা তো ঠিক। এবার আমরা কি চাই বলে দিচ্ছি, আমরা একটি জাতীয়তাবাদী দল হিসেবে চাই
যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী পশ্চিমবঙ্গের মানুষ যারা ভারতীয় নাগরিক তারাই ঠিক করবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। অন্য কোনো কেউ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকবে না, তারা কেউ ভোট দেবে না, এইটা আমরা চাই। তার জন্যে নির্বাচন কমিশনকে যা যা করার প্রয়োজন তাই তাই করতে হবে। এইটা আমরা প্রথম থেকে বলে আসছি আজ পর্যন্ত। এটা আপনি কোনো শুনতে পেলেন না। এবার আমি এই অভিযোগগুলো তাহলে কিছু কিছু উত্তর দিই। এবার হচ্ছে তৃণমূলের প্রতিনিধি পার্থবাবু কি বললেন যে জীবিত ব্যক্তি মৃত বলে দেখানো হয়েছে, মৃত ব্যক্তি হয়তো জীবিত রয়েছে, তো এরকম তিনি বললেন। আচ্ছা, এটা তো খসড়া তালিকা। এরপরও তো বলা হয়েছে যে যদি কোনো এরকম ভুলচুক থাকে নির্বাচন কমিশনকে জানাবেন, নির্বাচন কমিশন ঠিক করে দেবে। তাহলে এই নাটকটা করতে হচ্ছে কেন? নাম তোলার একটা প্রভিশন আছে, ফর্মও আছে। বলছি এটা নাটকটা করতে হচ্ছে কেন? তাহলে হচ্ছে, আর তারপরে যদি নাটক যদি করতেই হয় তাহলে আপনাদের বিএলএ যে ছিল সে কি করছিল সেখানে? সে তো হচ্ছে ম্যান মার্কিং করছিল বিএলওকে। আবার এখন শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে পার্থক্য এখন, এখানে আবার তৃণমূলপন্থী বিএলও আছে। তারা আবার ঝাঁকে ঝাঁকে নির্বাচন কমিশনের বাইরে গিয়ে আন্দোলন করে। তো সেই তাহলে তৃণমূলপন্থী বিএলও আর তৃণমূলের বিএলএ যোগ সাজছে এইগুলো করে নিত, আর সেগুলো সংশোধন করার ব্যবস্থা রয়েছে, নাটক করার প্রয়োজন নেই। আর আজ যা অভিযোগ আসছে সেগুলো সমস্ত সুপ্রিম কোর্টে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে। আপনাদের মনে থাকবে বিহারে যখন 65 লক্ষের মানুষের নাম বাদ গিয়েছিল, তখন এই কংগ্রেস পার্টি আর সেখানকার আরজেডি তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে শুধু ওয়েবসাইটে থাকলে হবে না, অনেক মানুষ জানতে পারছে না তার নাম বাদ গিয়েছে, কেন বাদ গিয়েছে, ব্লকে ব্লকে দিতে হবে, তারা যেন অ্যাপিল করতে পারে। তারপরে কি হয়েছিল? নির্বাচন কমিশন সেই অর্ডার মেনে সমস্ত ব্লকে ব্লকে দিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই এসআইআর এর মান্যতা দিয়েছে, সেখানে একটি অ্যাপিলও পেন্ডিং নেই। এবং সুপ্রিম কোর্ট তো হচ্ছে না। এবার এখানে দেখুন, এখানে এখনো শেষ হয়নি। এখানে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেই মতন ইয়ারও তারপরে ব্লকে দিয়ে দেওয়া হয়েছে। যদি কোথাও না দেওয়া হওয়া থাকে, দেবাশিস, কোর্ট তো খোলা আছে, আবার তো ডেট আছে, গিয়ে বলবেন যে এইটা কাজটা হয়নি। আর তারপরে আমি আপনাকে বলছি সুপ্রিম কোর্টে আইনজীবীরা কি বলেছেন তার কিছুটা তুলে দিচ্ছে, তার পরিষ্কার হয়ে যাবে। সেখানে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কথা হচ্ছে, এই আসানসোলে একজন মানুষের দেখা যাচ্ছে 389টা সন্তান, তিনি বাবা হচ্ছে 389 জনের। এটা তো রিয়েল নয়, কিন্তু এটা হচ্ছে কেন? বালিতে 310 জনের বাবা একজন। আচ্ছা, এই করতে করতে আমি তোমাকে বলছি এটা কার ত্রুটি আপনি বলুন।